আমি একটু মোস্তফা খালিদ পলাশ ভাই আপনার কাছে আসতে চাই যে পলাশ ভাই আপনি কি মনে করে যে আমার সাবেক পূর্তমন্ত্রী সদ্য সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে কথা বলছিল, তিনি বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে রাজুকের কর্মকর্তা কর্মচারীরা কারো কোনো কথা শোনে না, আমরা পলিসি দিতে পারি, আমরা ফিল্ড অপারেটর লেভেলে আমরা যেতে পারি না, মনিটরিং এর সুযোগ নেই, তারা কোনো কথা শোনে না। এটিকে আসলে তারা কথা শোনে না, কথা শোনাটা অসম্ভব, মানে বিষয়টা কি আসলে তার কি কতগুলো বিষয় বিচার করতে হবে, কিন্তু মানে আমার কাঁধে কতটুকু বোঝা, সেই বোঝা যদি আমি বহন করতে সক্ষম না হই তাহলে কিন্তু আমি দুর্নীতির আশ্রয় নিব, নিয়ে কোনো না কোনোভাবে কাগজে কলমে সব ঠিক রাখবো, কি হচ্ছে জানি না। 1500 বর্গ কিলোমিটার রাজুকের আয়তন, যেখানে ঢাকাকে ভেঙে দুটা সিটি কর্পোরেশন করা হয়েছে। আমার যখন লোড বাড়ছে আমাকে তখন এটা শেয়ারিং করতে হবে। সেখানে রাজুক করছে কি, তার আয়তন বড় করছে, ক্ষমতার বাইরে আয়তন। 130 জন, 1500 বর্গ কিলোমিটার বনাম 130 জন ইন্সপেক্টর, প্রতি ইন্সপেক্টরের 12 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার করে পড়ে। তো আপনি বলুন তো এই 12 স্কোয়ার কিলোমিটারে কতগুলো বিল্ডিং হতে পারে, সেটা একটা কোনো ইন্সপেক্টরের পক্ষে মানবিকভাবে সম্ভব কিনা। আমি খুব অবাক হচ্ছি যে আমরা সবসময় বলি যে মানে একটা জায়গায় গিয়ে আমি রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হতে পারবো না, সেরকমভাবে আমি কোনো কমিটমেন্টও করতে পারবো না। ইকবাল যেটা বলছিল যে আমি যদি বলি যে আমি কালকে থেকে 15 দিনের মধ্যে আমি ঢাকা শহরের সব বিল্ডিং সিলগালা করে দিব, তাহলে একমাত্র হয়তো যারা টিন শেডে থাকে তারাই ঠিক থাকবে, আর সকল ভবনবাসীকে রাস্তায় গিয়ে ঘুমাতে হবে। কারণ হচ্ছে ঢাকা শহরের না মানে 99.99% ভবন আসলে ঝুঁকিপূর্ণ। মানে আমি কেন বলছি যে ঢাকা শহরের লক্ষাধিক ভবন, এর মধ্যে 1% মানে কত, অনেক ভবন। সেই অতগুলো ভবন কিন্তু সম্পূর্ণভাবে নিরাপদ না নেই। তো আমার কথা হচ্ছে যে কে কথা শুনে না শুনে দরকার নেই, আমাকে এখন ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। আমরা সবসময় বলে এসেছি, ডিজি মহোদয়, প্রাক্তন ডিজি মহোদয় এখানে আছেন ফায়ারের, আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে একেবারে এই বনানী এলাকার, বনানী আতাতুর কেবিনের এই বিল্ডিংগুলো নিয়ে আমি এবং উনি সাবেক মেয়র সাহেবের কাছে গিয়েছিলাম যে আমি সার্ভে করতে চাই, আমরা সার্ভে করে এটা কি করা যেতে পারে। এগুলো ঘুরিয়ে দিতে পারবো না, এটা বলে লাভ নেই, ঘুরিয়ে দেওয়া যাবে না। চোখের সামনে আমার যেখানে 14 তলা বিল্ডিং সেখানে 40 তলা বিল্ডিং হচ্ছে, ঘুরিয়ে দেওয়া যাচ্ছে না। রাজুক ওখানে ঢুকতে পারছে না, আইনের আশ্রয়ে। ডিজি মহোদয় সাহেব বললেন যে আইনের আশ্রয়ে চলে গেলে তখন সে মানে প্রতিরক্ষা পাচ্ছে একটা। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাকে মানে শুশ্রূষা করতে হবে, করে তাকে ঠিক করতে হবে, ঠিক করে দিয়ে আমার সন্তান এখানে যাবে অফিস করতে, আমার সন্তানকে বলতে হবে তুমি গিয়ে আগে দেখো তো তোমার, আমার সন্তানকে এডুকেট করতে হবে যে তুমি গিয়ে দেখো তোমার যে বিল্ডিংটা, গ্যারান্টি দিয়ে বলছি ওই রোতে 2টা কি 3টা বিল্ডিং হতে পারে যেটা সত্যিকার অর্থে ফায়ার এক্সিট প্রপারলি ডিজাইন করা আছে, আর একটারও নেই, একটারও নেই। এই গ্যারান্টি থেকে আমি জোর দিয়ে বারবার প্রতিবার বলেছি যে আমার এটাকে সার্ভে করুন। পুরো ঢাকা শহর একবারে রিপেয়ার করা যাবে না, আমরা একটা মডেল প্রজেক্ট নিয়ে শুরু করতে পারি, করে আমরা আমাদের এই জিনিসগুলো রেকটিফাই করতে পারি। প্রফেসর শামসুল হক, আমি আপনার কাছে সব শেষে আসলাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে কোনটি সবার আগে করা উচিত। যে আমরা পূর্তমন্ত্রীর কাছে শুনছি যে 24টা টিম কালকে যাবে, তারপরে যেগুলি কমপ্লায়েন্স নাই সেগুলি আসলে ঘুরিয়ে দেওয়া যাবে, যেখানে আসলে দুজন আর্কিটেক্ট বলছেন যে এটা আসলে সম্ভব না। আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমিও মনে করি এখন উত্তেজনার বশতে অথবা জনগণকে আশ্বস্ত করার জন্য এই কথাগুলি বলতে হয়, বলার জন্য বলছেন, কিন্তু দায়িত্বশীল পদে বসে যেটা অ্যাচিভেবল না এই ধরনের কথা বলেও কিন্তু আমাদের ডাইলুট করা উচিত না। ব্যক্তিগতভাবে আমি মনে করব আজকে যেই ঘটনাগুলি বা এই কয়েকদিন ঘটনাগুলি দেখে এই যে আমরা বসছি কথাগুলি বলছি, আমি বলবো আমাদের অ্যাপারেটাসটা কিন্তু বড় করতে হবে। পুরান টাউনে কিছুদিন আগে অগ্নিকাণ্ড হলো, বললাম পুরনো টাউন, অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, কিছু আমরা করতে পারিনি। আধুনিক ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি এত বড় বিল্ডিং, তারও যদি ন্যূনতম ফায়ার ফাইটিংয়ের অ্যাপারেটাসগুলি না থাকে, তাহলে এই যে সারা বাংলাদেশে অনিয়ন্ত্রিতভাবে এই বিল্ডিংগুলি হচ্ছে, কোন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখছি আমরা? আমরা এই যে ইকবাল হাবিব রাইটলি বলল, ঘটনা ঘটলে পরে ওই বিল্ডিং কেন্দ্রিক সব চিন্তা ভাবনা চলে আসে। আসলে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু আমি বলবো আনহেলদি। আমি জানি না, আমি যখন এই ছবিগুলি দেখছিলাম ওই করিডোরের মাল্টি স্টোরিড, এটা মাশরুমিং হয়ে আছে আমার কাছে মনে হয়, কিন্তু ট্রান্সপোর্টেশন পয়েন্ট অফ ভিউতে আমি যখন বিল্ডিংগুলির তাকাই, তার সেটব্যাকটা কোথায়? ফুটপাত, তারপরেই দেখতেছি এই হইলো গিয়ে মাল্টি স্টোরিড বিল্ডিংগুলি। এটা তো প্রথমেই তো হলো গ্রামাটিক্যাল 5 মিস্টেক। ফুট জায়গা রাখতে হবে। ডেফিনেটলি একটা ফুটপাত, তারপর আপনার হাই রাইজ বিল্ডিং করছেন, তার যে সেটব্যাক পলিসি রাস্তার থেকে, সেটা ন্যূনতম রাখা হয়নি। তাহলে এই যে
রাস্তা 60 ফিট থাকলে বিল্ডিং এততলা করা যাবে অথবা 100 ফিট থাকলে এটা করা যাবে, এটা টোটালি একটা অবৈজ্ঞানিক পন্থায় রাজুক এই অনুমোদনগুলি দিয়ে যাচ্ছে। বিজ্ঞান কিন্তু তা বলে না। রাস্তা সামনে আছে কিন্তু গাড়ি চলে কি না, ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তারপরে এস্টাবলিশমেন্টের ছাড়পত্র দিতে হবে। আমি একটা টাউনকে বিজ্ঞান ভিত্তিক যদি আমি এটাকে উন্নয়ন না করি, এই যে ওনারা আলী যখন ফায়ার ফাইট করতে যান, আরে কনজেশনের জন্যই তো আগাতে পারেন না। রাইট, আমি একটা বিরতি নিব, আপনাকে এই জায়গা থেকে শুরু করতে চাই, কিন্তু আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তরটা আপনাদের দুজনের যে কোনো কারোর কাছ থেকে, যে আসলে আগুনটি লেগেছে আমরা যদি ধরি 1:45 12:30 ওইটার মধ্যে, পুরনো প্রশ্ন, কিন্তু সিঁড়ি দিয়ে লোকগুলি নেমে যেতে পারলো না কেন, মানে 25 জন মানুষকে কেন মারা যেতে হলো, এটি একটু কি পলাশ ভাই একটু বলবেন, তারপরে বলতে চাই এই বিষয়ে। আমরা একটা বিরতি নিব, একটু যদি খুব সংক্ষেপে বলেন। সংক্ষেপে হচ্ছে যে নামতে পারেনি কারণ আগুন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার বাহন লাগে মানে জ্বালানি লাগে, তার সময় নেয় সে। আমার দূরে আগুন জ্বললে আমার কিছু নাও হতে পারে যদি সে আমার কাছ পর্যন্ত আসার কোনো জ্বালানি না পায়, কিন্তু ধোঁয়ার জন্য সেই জ্বালানির কোনো প্রয়োজন হয় না। সে খুঁজে হচ্ছে পথ, ঊর্ধ্বগামী পথ। এখানে যেটা সবচেয়ে বড় ত্রুটি ছিল, এখানে একটি খোলা সিঁড়ি আছে। যে কোনো ভবনে, আমাদের সচিবালয় যেখান থেকে দেশ চলে সেইখানে কিন্তু খোলা সিঁড়ি আছে, রাজস্বিক একটি সিঁড়ি আছে, যে সিঁড়িটিতে একেবারে আপনি 20 তলা ছাদ পর্যন্ত দেখতে পারেন। তার মানে ধোঁয়া যে উপরে যাচ্ছে আমরা সবসময় তাই দেখি, ধোঁয়া উপরে গেছে এবং মানুষ মারা গেছে বেশিরভাগ ধোঁয়াতে, সাফোকেশনে মারা গেছে। তো এই জিনিসটা কিন্তু প্রথমেই দেখতে হবে, সিঁড়ি মাস্ট বি ক্লোজ। ভার্টিক্যাল বিল্ডিং এ আমরা বলি হরিজন্টাল কম্পার্টমেন্টালাইজেশন, ভার্টিক্যাল আমরা এই কম্পার্টমেন্টালাইজেশন। বিষয়টা আরেকটু আপনাদের চারজনের কাছ থেকে একটু শুনতে চাই, যে সিঁড়ি আসলে কিরকম থাকা উচিত এবং সিঁড়ি ব্যবহার করে কেন নামা যায়নি।